দীর্ঘ বিরতির পর অবশেষে চরখানপুরে যাচ্ছেন সালাউদ্দিন সুমন ভাই। আজিজুল ভাইকে না জানিয়ে চমক দিতেই আজকের সফর। কি আপনি ভাবছিলেন আমি আসবো? মায়াঘেরা চরখানপুরের মাঠ সেজেছে সবুজে সবুজে, আর চিরচেনা কাঠের ব্রিজ যেন ভালোবাসা আর স্মৃতিতে অম্লান হয়ে স্মরণ করিয়ে দিচ্ছে পুরনো দিনের কথা। ঈদের আগে আজিজুল ভাই ও তার পরিবারের সদস্যদের জন্য উপহার সামগ্রী কিনেছেন সুমন ভাই। চরখানপুরের আনাচে কানাচে ঘোরাঘুরির পর ইফতারি শেষ করে তবেই ফিরব আজ। অনেকদিন পরে অবশেষে চরখানপুরে যাচ্ছেন সুমন ভাই। রাত পোহালে ঈদ, তাই আজিজুল ভাই ও তার পরিবারের সদস্যদের জন্য জামা কাপড় কিনতে আরডিএ মার্কেটে এসেছেন। আজিজুল ভাইয়ের স্ত্রীর জন্য যে শাড়ি কিনলেন, ঠিক একই দামের শাড়ি কিনলেন তার মায়ের জন্য। কতটা সম্মান আর ভালোবাসা পরিবারটির প্রতি সেটি অনুভব করা যায়। এরপর আজিজুল ভাইয়ের জন্য পায়জামা পাঞ্জাবি কেনা হলো। সাদা পায়জামা পাঞ্জাবিতে দারুণ মানাবে আজিজুল ভাইকে। এরপর ফলমূল কিনে আমরা রওনা দিলাম বড়কুঠি ঘাটের দিকে। বড়কুঠি ঘাটে দাঁড়াতেই দেখা যাচ্ছে পদ্মার শীর্ণধারা। বর্ষায় একুলুকুল ভাসিয়ে নিয়ে যাওয়া পদ্মা এখন অনেকটাই মৃতপ্রায়। চরপরে কোনো রকম বেঁচে আছে। কোন দিন যেন শুষ্ক মৌসুমে পদ্মা পুরোপুরি শুকিয়ে যায়। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি রাজশাহীর বড়কুঠি ঘাট থেকে। আজ যাচ্ছি চরখানপুরে। চরখানপুরে যাব কিনা এটা নিয়ে কিন্তু আমি লাস্ট যে ভিডিওটি করেছিলাম যে আজিজুল ভাইয়ের কাছে সুমন ভাই যাবেন কিনা, সুমন ভাইকে যখন সুমন ভাই অ্যান্টার্কটিকা ছিলেন, আমি বললাম যে ভাই আজিজুল ভাইয়ের কাছে তো অনেক দিন যাওয়া হয় না, কি করবেন আসলে। তো সুমন ভাই আমাকে বললেন যে আজিজুল ভাইয়ের কাছে যাব, তবে একটু সাসপেন্স রেখে। এখন আমরা যাচ্ছি অনেক দিন পর। কেমন লাগছে ভাই? অবশ্যই ভালো লাগছে। আমি যেখানেই থাকি চরখানপুরের কথা মনে পড়েই। হ্যাঁ, আজিজুল ভাই সবার কথা তো মনে পড়বেই চরখানপুরের কথা মনে পড়লে। আর অনেকেই বলছিলেন যে যাব কি না। হ্যাঁ, আসলে আমি কখনোই ওই রকম চিন্তা করিনি যে চরখানপুর আসবই না। চরখানপুর যে আমার এত ভালো লাগে, সেখানে যে ঘুরে ফিরে আমি আসবই, সেটাই আজকের এই যে যাত্রাটাই প্রমাণ করছে যে আজিজুল ভাই চরখানপুর এটা আমার থেকে দূরে নয়, কাছেই। আরও আমাদের সাথে আছেন মহিদুর ভাই, জাতীয় রাজস্ব বোর্ডের তিনি একজন কমিশনার ভাই আছেন। ভাই একই সাথে গান লেখেন, কবিতা লিখেন। তিনি আমাদের সাথে যাচ্ছেন। এই যে নদী চরের যে মায়া, একজন কবি শিল্পী হিসেবে তার কাছে কেমন লাগছে এই সময় সেটা জানার খুব আগ্রহ আছে আমার। আসলে সৌভাগ্যের বিষয়, কারণ এই শহরে আমি কর বিভাগের কর্ম শুরু করি। তো নতুন পুরাতন জায়গায় আসার নস্টালজিয়া অনুভব করছি। তারপর পদ্মার সামনে আসলে এর অনুভূতি ভাষায় প্রকাশ করার নয়। আরও আমার সাথে আছে, যেমন আমি সুমন ভাইয়ের ছোট ভাই, তেমনি আমার ছোট ভাই আছে নিশান, ও জার্নালিজমের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের। ও যাচ্ছে আমার সাথে। ও তোমার নতুন অভিজ্ঞতা? আমি কখনো চরে যাইনি, এত বছর থেকে রাজশাহীতে আছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, কিন্তু চরে যাওয়ার অভিজ্ঞতা আমার হয়নি। আমি খুবই এক্সাইটেড। আচ্ছা, আর এই যে চরখানপুর থাকলে সুমন ভাইয়ের পরে যদি আরেকজনের নাম আসে, সেটা হচ্ছে আমাদের আমানুল্লাহ আমান ভাই। আমান ভাই আছেন, আমরা সবাই যাচ্ছি। নৌকায় আরো অনেকে অপেক্ষা করছে ওপারে যাওয়ার জন্য, তাই আমরা সবাই মালামাল নিয়ে দ্রুত পায়ে হেঁটে যাচ্ছি। খেয়া ছাড়ার সময় হয়ে গেছে, তাই শেষ মুহূর্তে সবাই দৌড়ে আসছে। 1 ঘন্টা পর পর খেয়া ছেড়ে গেলেও অনেক সময় যাত্রী না হলে ছাড়তেই চায় না, তাই ট্রলার ধরতে না পারলে প্রায় ঘণ্টাখানেক অপেক্ষা করতে হবে। আমাদের নৌকা একদম কানায় কানায় ভরে গেছে, আমরা যাচ্ছি শেষ মুহূর্তে। যে এখন উঠবো। চরখানপুরের অনেকেই কিন্তু চলে এসেছেন। এই তো পদ্মার পানি কতটা কমে গেছে তা আরও অনুভব করা যায় যখন ট্রলার থেকে 2 জনকে নেমে ঠেলতে হচ্ছে। প্রথমে মাঝি একা একা চেষ্টা করে এক চুলও সরাতে পারেননি। ট্রলার স্টার্ট হলো, যেমন অনেকদিন পরে যাচ্ছি, পাশাপাশি না যাওয়ারও একটা আশঙ্কা ছিল। যাই হোক, চরখানপুরের সবার সাথে যেতে পারছি, তাই দারুণ লাগছে। বলা আমারে তোর কি রে আর, বলা আমারে তোর কি রে আর, কুল কিনারা না
কুল কিনারা নাই, ও নদী কুল কিনারা নাই। চলো নদীতে নদীতে ঘুরে বেড়াই সারা বেলা রে। মহিদুল ভাইয়ের গান শুনতে শুনতে আমরা এপারে চলে আসলাম। এত বড় একজন কর্মকর্তা হয়েও কত সাদাসিধে জীবনযাপন, তার ব্যবহার আমাকে ক্রমশ মুগ্ধ করছে। টলার ঘাটে থামতেই সবাই ছুটছে চরখানপুরের দিকে। এখান থেকে চরখানপুরের দূরত্ব প্রায় 4.5 কিলোমিটার। এখান থেকে আধা কিলোমিটার পায়ে হেঁটে তারপর মোটরসাইকেলে উঠতে পারবেন। ঘাট থেকে জনপ্রতি 150 টাকা দিয়ে মোটরসাইকেল ভাড়া দিয়ে চরখানপুরে যেতে হয়। যাদের সামর্থ্য আছে তারা যেতে পারেন, আবার অনেককেই পায়ে হেঁটেই যেতে হয় এই তপ্ত বালুর পথ ধরে। কে আজুল ভাই, কি অবস্থা? এই তো ভাই ভালো আছেন? কি কেমন লাগতেছে বলেন? ভালো, চলে আসলাম আপনার কাছে। আলহামদুলিল্লাহ। আজিজুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই। ভাবছিলেন আমরা আর আসবো? যাই হোক, আমি তো আসবো কালকে বলছিলাম, আজকেও বলছি, কখনো বলি নাই যে ভাই আসবে। ভাইকে পায়ে কেমন লাগতেছে? খুব ভালো লাগছে ভাই, হ্যাঁ খুব ভালো লাগছে। হারানো ধান পাইলেন? যাক, আজিজুল ভাইকে পেয়ে যেমন সুমন ভাই খুশি, আর আজিজুল ভাই বলতে পারছে না, তার যে সরলতার মধ্যে কিন্তু বলার যে ভাষা নাই, যে বুকের ভিতরে আনচান করছিল, বুকের ভেতর থেকে জানাচ্ছিল, কিন্তু কোনো না কোনোভাবে সে তার মুখায়ব, তার যে হাসি খুশি, সেটাতে কিন্তু সে বুঝিয়ে দিয়েছে, যার অন্তরের ভেতরে ডাক দিয়ে বলছিল যে আজকে সুমন ভাই আসবে। যাই হোক ভাই, আপনি আসলেন, আপনার কেমন লাগছে? যাক, দেখা হয়ে খুব ভালো লাগছে আজুল ভাইয়ের সাথে। আর আজুল ভাই, এটা হচ্ছে বড় ভাই, উনি ইনকাম ট্যাক্সের কর্মকর্তা। আপনি যে ইনকাম করতেছেন ওগুলার হিসাব কিন্তু নেবে, ওই জন্যই নিয়ে আসছে যে আপনার ইনকাম অনেক বেড়ে গেছে, এখন এই ট্যাক্স বসাবে উনি, বুঝছেন? প্রতিবার যখন এই বালুচরের উপর দিয়ে যাই, প্রতিবারই দেখি এই চরখানপুর কিন্তু প্রতিবার নানান রূপে, নানান সময়ে, না প্রতি বছরই নতুন রূপে সাজে চরখানপুর। কখনো একদম চরখানপুরের যেটাকে বলে ব্রিজ, ওই ব্রিজ পর্যন্ত বালু থাকে, আবার কখনো সামান্য বালু থাকে। যে বছর যে পরিমাণ পানি প্রবাহিত হয়, সেই পানির সাথে কি পরিমাণ বালু আসবে তার উপরে চরখানপুরের মানুষের যে যাতায়াত ব্যবস্থা সেটি নির্ভর করে। এবছর আজিজুল ভাই বলছিলেন যে বালু কম, সামনে ওই মোটর সাইকেলটা আছে, ওইখান থেকে আমরা উঠতে পারবো। গত বছরও কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু ট্রাক্টরে চড়ে গিয়েছিলাম। এবছর ভাগ্য কিছুটা ভালো। তারপরেও আমার সাথে যারা এসেছেন তারা কিন্তু খুব কষ্ট করেই হাঁটছেন, অভ্যস্ত না। কষ্ট হলেও এটা আমাদের দেশ, পৃথিবীর অংশ। এই পৃথিবীকে বাঁচাতে হবে যুদ্ধ থেকে, হিংসা থেকে। চলছে ইরানের সাথে যুদ্ধ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ। এই যুদ্ধের আমরা চাই না। এই যুদ্ধের ইন্ধন যারা যোগাচ্ছে তাদের বিপক্ষে আমরা। ভাইটাই আমি যাবো, যে আমাকে ভালোবাসবে তারটাই আমার যাইতে হবে। যাক ভাই, সুমন ভাই আর আজিজুল ভাই একটাই যাচ্ছেন। মামুন ভাই, উঁচা নিচা সাবধান, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ রে ভাই, ওই সামনে যাইতে হবে, নাহলে সবার পিছিয়ে যাইতে হবে, তাই না? ধুলো, হ্যাঁ তারা যাক আগে নাকি। এই যে সামনে গিয়ে কিন্তু ব্রেক করতে হয়েছে। নিশান কেমন লাগছে? মনে হচ্ছে না চাকা এই বুঝেছিলি, স্লিপ করবে, এই মনে হয় পড়ে যাবো। এই রাস্তায় নড়ছি না এক ফোঁটাও নড়ছি না ভাই, এক ফোঁটাও নড়ছি না ভাই, এই পরেই যাচ্ছিলাম প্রায়। আর যে বালু হয়ে আছে, মোটরসাইকেলের গতি কমালেও পড়ে যাবে, মানে জোরেও চলতে হবে, আবার ব্যালেন্সও করতে হবে। এই চাকা নড়তে নড়তে, অর্থাৎ বাইককে ব্যালেন্স করতে করতে সামনে আগাতে আগাতে যেখানে গিয়ে উঠবে
সেটাই রাস্তা হিসেবে পরিগণিত হবে। যাই হোক, মামুন ভাই খুব দক্ষ আগাগোড়াই, তার বাইকে আমি চড়ি। ভাই রাস্তা পুরাই ঘোড়া চড়ার মতো একটা অভিজ্ঞতা হচ্ছে। ঘোড়া যেমন টকবক করে লাফাতে লাফাতে চলে, মামুন ভাইয়ের মোটরসাইকেল একই রকম ভাবে লাফাতে লাফাতে চলছে, অন্যরকম অভিজ্ঞতা হচ্ছে। কেমন লাগছে ঘোড়ায় চড়িয়া মর্দে হাঁটিয়া চলিল না? হ্যাঁ। চরখানপুর গত কয়েক বছরের তুলনায় এবছর সবচেয়ে কম বালু পড়েছে। সোনার ফসলে ভরে উঠেছে চারপাশ, সবুজ ধানের ডগা বাতাসে দোল খাচ্ছে। কি যে অপরূপ লাগছে, আবহমান বাংলার চিরচেনা রূপ যেন ধরা দিয়েছে চরখানপুরে। সময়ের সাথে সাথে চরখানপুরেও আধুনিকতার ছোঁয়া লেগেছে। এই চরখানপুরে এখন গম কাটতে ও মাড়াই করার জন্য আধুনিক যন্ত্র চলে এসেছে। মানুষের কষ্ট অনেকাংশেই কমে গেছে। আমাদের দেশে এখন অধিকাংশ জায়গায় হাইব্রিড ফসলে ভরে গেছে। উচ্চ ফলনশীল মসুর ও সরিষায় ভরে গেলেও শুধুমাত্র চরে আসলেই দেখা যায় দেশি ফসল। সেটাও আগামীতে কতদিন থাকে সেটা বলা মুশকিল। এবছর মসুরের ফলন কেমন? মসুরের ফলন খুব একটা ভালো না এবছর। দাম দাম আপনার প্রথম থেকে ছিল 3750, 3700, 3600, এখন 3400 চলছে। তাতে কি খরচ উঠবে? কিছু কিছু জমিতে খরচ উঠবে, কিছু কিছু জমিতে, বেশিরভাগ জমিতে লস হবে। আর গাছের যে গুড়া ভেঙে যে ভুসিটা হচ্ছে, ভুসিটা বিক্রি হয় না? ভুসিটা গরু আছে আমাদের, হ্যাঁ হ্যাঁ, বাসায় গরুর জন্য নিয়ে যাই। ভুসি তো খুব উপকারী। হ্যাঁ হ্যাঁ, গরু তো খায়, আমাদের বাড়িতে গরু আছে। বুঝতে পারছি, ঠিক আছে। আছে মোটামুটি ভালোই আছে। আর আপনার মসুরে উঠছে? হ্যাঁ উঠেছে ভাই, আপনি কি এইভাবেই করছেন? এইভাবে। কত টুক দিতে হয় এক মন ভাঙালে? আপনার 12 বাল্টিতে 1 বাল্টি উঠবে। 12 বালতি মানে 12? ওই যে বাল্টি নাই, হ্যাঁ, বালতি। 12টা হইলে পরে 11টা আমাকে দিবে আর একটা নিয়ে নেবে। আচ্ছা আচ্ছা, তাতে কি লাভ না লস আপনার? লাভ আছে, মানে এখন আকাশে মেঘ লেগে গেল, এখন গরু দিয়ে তো আর মারা যাবে না, না, এতে হাতে হাত ক্লিয়ার। দুই পাশে সবুজ ধানের মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা। প্রকৃতি কতটা অপরূপ সাজে সাজতে পারে চরখানপুরে আসলেই বুঝতে পারবেন। চরখানপুরের এই সৌন্দর্য কোনো ভাষা দিয়েই বর্ণনা করা সম্ভব নয়। প্রতি বছরই গ্রামের একদম কোল ঘেঁষে এই সরু খালটি প্রবাহিত হয়। কাঠের তৈরি এই ব্রিজকে চরখানপুরের মানুষ ডাকেন ফারাজ নামে। এই জনপদে বসবাস করা মানুষের জীবনের আশীর্বাদ হিসেবে ধরা দেয় এই খালটি। পদ্মার বুকে চর পড়লে এমন ছোট বড় অসংখ্য খাল তৈরি হয়। এই ব্রিজের উপর দিয়ে যখন চরখানপুরের মানুষজন চলাফেরা করে, তাদের ছায়া পানিতে পুরে এক নান্দনিক দৃশ্যকল্প তৈরি করে। ভাই ভয় লাগলো না এত সুপার? আসলে এটা ভাবতে ইয়া লাগছে, অবাক লাগছে যে এই সাঁকো পার হয়েছে ঠিক আছে, কিন্তু এই উপরে যে উঠে আসলো মোটরসাইকেল, আর এই মোটরসাইকেল এত শক্তি এটা বুঝিনি। তার মূলত তার শক্তিতে আসছে। হ্যাঁ। কেমন আছেন? ভালো আছি আমি। আমি তো ফোন ধরতেছিলাম, তাই না? হুম, আমি বলছিলাম না যে ভাই দেশের বাইরে। যাক, ভাই কি আসবে ভাবছিলেন? হ্যাঁ, আমি বলছি ভাই একদিন না একদিন আসবে আমাদের। আসবে না? আসবে, সেই মায়ের বাঁধনে বাঁধছেন, এই তো। যাও ভাই আসবে ভাই, আমার মায়া ছেড়তে পারবে না। আচ্ছা, মন কি বলতেছিল যে এই যে এতদিন ভাই দেশের বাইরে ছিল, ফোন দিলে আপনি বলতেছিলেন রিসিভ করেন, আমি বলতেছিলাম যে ভাই দেশে নাই। যাই হোক, মানে ফোন ধরার উপযোগী ভাই ছিলেন না। আপনার কাছে কি মনে হচ্ছিল ভাই আসবে? আসবি ভাই, 10 দিন পরে হোক, 6 মাস পর হোক, আসবি ভাই। আচ্ছা, আপনার যে যাই বলুক, আমি তো মনে করে যে আসবি। এখন যে ওইটা যে কালটা হয়ে গেছে ওইটা তার দেখে ধরে লাভ নেই। না না, আমরা তো আসছি
শোনেন আজিজুল ভাই, ভাই আসার সময় বলতেছিলেন, আচ্ছা ভাই ভাই একসাথে থাকলে ভেজাল হয় না, দ্বন্দ্ব হয় না? হাঁড়ি থাকলে বাড়ি খাবি, হাড়ে থাকলে বাড়ি খাবে। খাবে। আচ্ছা, এর জন্যই হোক, সেটা তো হলোই, শেষ পর্যন্ত দেখা হলো। আবার যেহেতু ভাই আসলেন, পথ অনেক দিন যখন বন্ধ থাকে তখন আবার যখন চালু হয় তখন কিন্তু সুগম হয়, আবার দেখা গেল ভাই রেগুলার আসবে এখন। হ্যাঁ, তো আসবি তো। তো অনেক দিন পর আসলেন, কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। সেই আজুল ভাইয়ের বাড়ি, সেই বারান্দা, হ্যাঁ। এই বারান্দায় বসে যে কতদিন খাইছি সেই মজার মজার রান্না, আজকে আবার খাবো। ইফতারের জন্য অপেক্ষা করছি। ইফতার তো আমরা কিছু নিয়ে এসেছি, তরমুজ, আপেল, হ্যাঁ, আরও কিছু খেজুর, মালটা, এগুলো আমরা নিয়ে হ্যাঁ। এসেছি। এইগুলো একটু সময় থাম না গো। ইফতার যা হয় করলাম, ওটা বিষয় না, কিন্তু ইফতার পরবর্তী যে খাবার যেটা আমি দুপুরে খেতাম এখানে, হ্যাঁ। সেটা ইফতারের পরপরই খাবো নদীর মাছ দিয়ে। এটা একটা দারুণ ভালো লাগার খাবার হবে। এটা আপনার ধরেন পাঞ্জাবি আছে আর পাজামা সাদাই নিছি। হ্যাঁ, এটা ঈদের দিন, লেগে তো সাদাই লাগবে। হ্যাঁ ঈদের দিনে আপনি পরবেন এটা। আর হচ্ছে খালাম্মার জন্য এটা খালাম্মাকে দিয়েন। মাকে ডাক দাও, তাই তুমি দাদিকে ডাক দাও। ভাই যে শাড়িটা আনলো না আপনার জন্য, একই শাড়ি ভাইয়ের মায়ের জন্য নিয়েছে, মানে কতটা আপনাদের প্রতি ভালোবাসা, কতটা সম্মান, বুঝছেন তো? হ্যাঁ হ্যাঁ বুঝলাম। রোজ লেখছো তুমি যত। অনেকদিন পরে আজিজুল ভাইয়ের বাড়িতে আসলাম, সেই চেনা বাড়ি, চেনা মানুষ। সুমন ভাই দীর্ঘদিন দেশের বাইরে থাকলেও আজিজুল ভাইয়ের সাথে আমার নিয়মিত কথা হতো, তবে সুমন ভাই কখনোই খোলাসা করেননি তিনি আসবেন কিনা। আবার এদিকে আজিজুল ভাইয়ের খোঁজ খবরও ঠিকই নিতেন। এই চরখানপুরের মাটি ও মানুষের সাথে মিশে আছে ভাইয়ের অসংখ্য স্মৃতি। তিনি যেমন চরখানপুরের মানুষকে হৃদয় দিয়ে ভালোবাসেন, তেমনি আজিজুল ভাই সহ গ্রামের মানুষ তার জন্য অপেক্ষা করেন। বাইরে বসার জন্য যে মাচানটি ছিল তার পাশের বাঁশঝোপটি কেটে ফেলা হয়েছে, তাই এই জায়গাটি একদম উত্তপ্ত হয়ে গেছে। আজিজুল ভাইয়ের পরিবারকে কাছে পেয়ে যেমন সুমন ভাই উচ্ছ্বসিত, তেমনি আজিজুল ভাইয়ের পরিবারের মানুষও আনন্দিত। সবাই রোজা রেখে বালুময় পথ ধরে এসে ক্লান্ত, তাই কিছু সময় বিশ্রাম নিয়ে বের হলেন গোসলের জন্য। ভাই হ্যাঁ, কেমন লাগছে গোসল করে? আরে দারুণ। রোজার একটা ক্লান্তি ছিল যে রোদের মধ্যে আসছি, নামার সাথে সাথে যে মনে হলো যে এই সকালে ঘুম থেকে উঠলাম, কোনো ক্ষুধা নাই, ক্লান্তি নাই, দারুণ একটা অনুভূতি। সত্যি সত্যি এই শীতলতা, এই পদ্মা মানুষের সব কিছু পেরে নাই। আবার এই পদ্মাকে কেন্দ্র করেই মানুষ বেঁচে থাকে, এই যে নদীতে গোসল করে। যাদের বাড়ির পাশে এরকম পদ্মা বা নদী আছে তাদের কিন্তু ওই যে টিউবওয়েলের পানিতে বা ট্যাপের পানিতে গোসল করে মন ভরবে না। এই নদীতে মাছ ধরেন? হ্যাঁ, এগুলো ধরো নিচে যায়। কি মাছ এখন? এখন মাছই কম। এবছর কি মাছ পাইলেন? রুই, কাতল, বোয়াল। আজকে কি মাছ পাইছেন? আজকে সে আইখোর, পিওলি। তাই না? পেলি মাছ তো খুব স্বাদের। বর্ষা মৌসুমে দুকুল ছাপিয়ে যাওয়া পদ্মা নদী এখন অনেকটাই মৃতপ্রায়। আকাশ থেকে দেখলে যেন মনে হচ্ছে পদ্মার শীর্ণ কঙ্কাল পড়ে আছে। ওপাশের অংশে এখনো কিছুটা স্রোত থাকলেও এপাশে খুব একটা স্রোত নেই, তাই পানির নিচে জলজ উদ্ভিদ জন্ম নিয়েছে। অল্প পানিতে ছোট ছোট মাছ ধরতে এসেছে পানকুড়ি ও অতিথি পাখিদের দল। বন্ধুরা, এখন আমরা যাচ্ছি বাংলাদেশ ভারতের যে সীমান্ত, সেই সীমান্ত দেখতে। যতবারই আসি চরখানপুরে ভাইয়ের খুব আগ্রহ থাকে সীমান্তে যাওয়ার। ভাই যাচ্ছেন, আর পেছনে আজিজুল ভাই আছেন, আমাদের মহিদুর ভাই আছেন, ছোটো ভাই নিশানও আছেন। নিশান আজকে কিন্তু তোমাকে বাংলাদেশ আর ভারত দেখাবো, কেমন তুমি এক পা দেবা বাংলাদেশে, এক পা দেবা ভারতে, এইভাবে তোমাকে আমার বাড়ি চাঁপানবাবগঞ্জ, তো হ্যাঁ, তো সীমান্তে পা দেওয়ার অভ্যাস আছে, কি বলছো? কিন্তু এই চরে এসে সীমান্তে পা দেওয়ার অভিজ্ঞতা প্রথম হবে। আচ্ছা। ওই যে সাদা ইয়া দেখছেন না, ওদের এগুলো জমি সব ইন্ডিয়া। চাষ করে বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মানুষ এগুলো আমরা তো সবসময় ওদের বদনামই বলি, তাই না?
কি এই যে এইটা তো আমরা হ্যাঁ এবং এই যে না চাষ করে এই না মানে নিজেদের বলে না, বর্গা চাষ করে। এই চাষ করে ওদেরকে ভাগ দেয়। এগুলো তো জমি, এগুলো দেশ বিভাগ হয়েছে তার আগে তো এগুলো আত্মীয় স্বজন সব, ওই যে ওই গ্রাম, এই গ্রামের মানুষের আত্মীয়। আইজুল ভাইয়ের মামার বাড়ি ওইদিকে, তার আপন দুই ভাইয়ের বাস এসেও তো এরা এখানে থাকে ফসল দেশে। উৎপাদন করে ভাগ দেয়। ওরা দূর থেকে তার কাটা তার পেরিয়ে এসে জমি চাষ করা কঠিন। যাই হোক এই খানপুর এলাকার মানুষের আর্থসামাজিক সব কল্যাণ আমরা কামনা করি। তার কাটা বেড়া হয়েছে আপনার ওই কালোরা আসলে কুড়িওয়ালা দেখা যাচ্ছে, কুড়িওয়ালার মধ্যে ওই যে বড় 1 নম্বর পয়েন্ট আছে যে ঘুরে গাছ। আজিজুল ভাই, একটা সীমানায় একটা কথা বলি, আমরা কর্মঠ হইতে হবে, আমরা লেখাপড়া জানতে হবে, আমরা প্রযুক্তি জানতে হবে। ওদেরও 24 ঘন্টা, আমাদেরও 24 ঘন্টা। আজকে ইহুদিদেরও 24 ঘন্টা, আমাদের মুসলমানদেরও 24 ঘন্টা। আমাদের শিক্ষা, গবেষণা, উৎপাদন বাড়ানোর কোনো বিকল্প নাই। আমরা এই মানে এছাড়া আর কোনো রাস্তা নেই। জি জি, এখন ওরাই চাষ করে, এই তো? হ্যাঁ এখন ওরাই করে ভাই। এখন মানে আগে যখন আপনার ক্যাম্প ট্যাম্প যখন ছিল না, তখন আমরা এখানে পটল লাগাতো, আপনার সব রকমের আবাদি করতো। এখন মানে আর কোনো মানে উপায়ই নাই, মানে করাই যাবে না এক কথা। কারণ শুনতে পারলে সমস্যা আছে। আচ্ছা আচ্ছা, আর ওরা আসে কিভাবে ভাই? এই পাশে কোনো ভিসা পাসপোর্ট দিয়ে? হ্যাঁ, ওখানে আপনার ছবি জমা দেয়, যে আধার কার্ড। আধার কার্ড আপনার জমা দিয়ে আসতে হয়। আচ্ছা আজিজুল ভাই, আপনার না দুই ভাই সে ভারতে? দুইটা না একটা? একটা ভাই না? জি, কোন জি। প্রদেশে আছে? ও আছে, একটা আছে আপনার ওই আপনার বীরভূম জেলা। বীরভূমে না? হ্যাঁ, আর আমার ভাইস্তেটা আছে আপনার তামিলনাড়ু। তামিলনাড়ুতে। জি। এখন তো আপনার টাচ ফোন হয়েছে, কথা হয়েছে কখনো ভাইয়ের সাথে? ভাইয়ের সাথে হয় না, ভাইস্তের সাথে হয়। ভাইয়ের সাথে হয়েছে না? জি, ভাইস্তের সাথে সব সময় কথা বলা যায়। এর আগে যে মাজার দিয়া থেকে আমাকে বলছিলেন যে বাতিজার জন্য পরাণ কান্দে, যাক বাতিজার সাথে দেখা হয়েছে, কথা হয়েছে। ছেলে করে কেন মানুষ করেছে দেখেন, এটা মায়া লাগবে না? হ্যাঁ হ্যাঁ, কথাটা বুঝলে তো আত্মার ভিতরে একটা ধাক্কা লাগে, বুঝতে পারেন? সব ছেলে পেলে ধরেন আমি বংশের ভিতরে আমি বড়, সবাইকে আমি কলকের মানুষ করেছি। যখন এই কথাটা ওঠে তখন এর ভিতরে একটা ওরা চলে গেল কি 71-এ? না, এই অল্প দিন হলো, মানে মোটামুটি বছর 8-10 বছর হলো। তখন কি কাটাতার ছিল না? না, তখন কাটাতে ছিল না। ও, তখন আপনারা যাইতে পারতেন ওই পারে? হ্যাঁ, তখন যাওয়া যেত। আপনি কি ভারত গেছেন? হ্যাঁ, বলে গেছি। ও, বাজার সদাই করতেন না? বাজার করেছি, রেডিও টেডিও নিয়েছি, সাইকেল নিয়েছি, সাইকেল ব্যবহার করেছি সব। যখন যেটা দরকার তখন চলে গেছে, গান শুনতে গেছে, পূজার টাইমে পূজার মন্দিরে দেখতে গেছে। ও, এখন সবকিছু আর কোনো মিস করেন? এখন সব বন্ধ। হ্যাঁ, এখন সব বন্ধ ভাই। আসার পর থেকে অনেক গরম পড়তেছিল, কেমন করে একটা মেঘ উঠেছে, তারপরে একবারে পুরো চর জুড়ে একটা শীতলতা ছড়িয়ে গেছে, একটা হালকা বাতাস বইছে। এবং এখানে গ্রামের মানুষজন তাদের সহজ সরল জীবনে, যে এখানে বেগুন গাছ লাগানো আছে, ওখানে পেঁয়াজ লাগানো আছে, মানে মানে এত দুর্দান্ত লাগছে। শহরের যান্ত্রিক জীবনে আমরা এত বেশি অভ্যস্ত হয়ে পড়েছি, এটা রিফ্রেশিং, এবং এটা মাঝে মাঝে আমাদের ফিরে আসা উচিত। আচ্ছা, শুষ্ক মৌসুমে চরখানপুর একদম রুক্ষ লাগছে। কয়েকদিন পরেই গাছে গাছে জন্ম নেবে নতুন পাতা, তখন চারপাশ সবুজে সবুজে ভরে উঠবে। এই সময় ঝড় বৃষ্টি হলে চরের ধুলোবালিতে ছেয়ে যায় চারপাশ। এর আগে আমি একবার এসে ধুলোর ঝড়ে পড়েছিলাম, তখন কি অবস্থা হয়েছিল সেই ভিডিওটি দেখতে পারেন। চরখানপুরে আজিজুল ভাইয়ের বাড়ির সামনেই ইফতারির দোকান বসেছে এবং এখানে কিন্তু অনেক কিছু বিক্রি হচ্ছে। ভাই কি এই চরের মানুষ না উপর থেকে আসছেন? আচ্ছা আচ্ছা, না শশা, এটা শশা, এটা ক্ষীরা না, এটা ক্ষীরা। হ্যাঁ, মিষ্টি। ভাই সবকিছু আজিজুল ভাইয়ের বাড়ির কাছে এসে বসে, তাই না? এর আগে হাট বসলে হ্যাঁ, বৃষ্টি হবে ভাই চরখানপুরে আজ। শুরু হয়েছে করতেছে। চরখানপুরে বৃষ্টি শুরু হয়েছে। আমি এর আগে যখন চরখানপুরে এসেছিলাম 2 দিন, তখন কিন্তু ঝড়ও পেয়েছিলাম। যাই হোক, সারাদিনের যে কষ্ট, ক্লান্তি, রোদ, সব কিছু এই বৃষ্টি নামার সাথে সাথেই পরিবেশ চারপাশ ঠান্ডা হয়ে গেছে। একদম বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি বৃষ্টির মধ্যে ভিজছি, ভালো লাগছে। আজিজুল ভাইয়ের যে ঘর রয়েছে, এই ঘরে গিয়ে উঠবো। এখানে কিন্তু সবাই এসে আশ্রয় নিয়েছে। বৃষ্টি শুরু হয়ে গেছে।
যে যেখানে ছিল দৌড়ে বাড়িতে যাচ্ছে। গ্রামকে বৃষ্টির মধ্যে দেখতে যেমন সুন্দর লাগে, তেমনি বৃষ্টির আগে মানুষের ব্যস্ততা দেখতে আরো বেশি ভালো লাগে। বৃষ্টি থামার পর আকাশ অনেকটাই পরিষ্কার হয়েছে। সূর্য পশ্চিম কোণে হেলে পড়েছে আর ঘণ্টাখানিক বাকি আছে ইফতারের। শেষ মুহূর্তে আজকের ক্লান্তিতে যেন ঘড়ির কাঁটা আর নড়ছে না। এই বেলায় রাজশাহী থেকে ঘরমুখো মানুষ বাড়িতে ফিরছেন। সুমন ভাইয়ের সাথে আরেকবার গ্রামটি ঘুরে দেখতে বের হয়েছি। গ্রামে যখন সকাল হয় চারপাশ পাখির কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে, আর যখন সন্ধ্যা নামে চারপাশে নেমে আসে এক অদ্ভুত মায়া। সন্ধ্যার আগে গরু নিয়ে রাখাল বাড়িতে ফিরছে। সারাদিন গরুর পেছনে পেছনে হাঁটা রাখাল ক্লান্ত পায়ে বাড়িতে ফিরছে। চরখানপুরের এই খাল ঘেঁষে একটা সময় গরুর বাথান ছিল। একদিন সকালবেলা গরুর বাথান ঘুরে মুগ্ধ হয়েছিলাম। সময় পেলে সেই ভিডিওটিও দেখতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বন্ধুরা, আজিজুল ভাইয়ের বাড়িতে যে ইফতারের আয়োজন সেটি কিন্তু আজ দারুণ হয়েছে। বিশেষ করে সুমন ভাই আসার সময় ইফতারের জন্য যা যা দরকার সব কিছুই কিনে নিয়ে এসেছেন। এরপর যা যা অপূর্ণ ছিল তারপর মহিদুর ভাই কিনেছেন। এখন হচ্ছে আসল যে আজিজুল ভাইয়ের যে আপ্যায়ন সেটি হচ্ছে ইফতারের পরে আমরা সেটি খাবো, এবং পদ্মা নদীর মাছ আর ভাত। আর একটু আগেই ভাইয়ের যে দরদি কণ্ঠে মোনাজাত করলেন, আমরা সেই মোনাজাত করে আল্লাহর কাছে ক্ষমা চাইলাম। এখন এই সাইরেন দিয়ে দিচ্ছে, ইফতারি শুরু করব। ওইখানে আজিজুল ভাইয়ের মেয়ে লাকি মুরগি উঠাচ্ছে। একটা সময় যখন মাইক ছিল না আমাদের অঞ্চলে, মা ইফতারি করতো তখন, যখন এই মুরগি খোপে যাইতো তখন কি করতেন? মুরগি যখন উঠে পড়তো হ্যাঁ, তখন ইফতারি করতে পারতাম। আচ্ছা, তার মানে সন্ধ্যা হয়েছে। আর আমার নানা দেখেছি, বুঝছেন, ওই আকাশের দিক তাকালে টাইম কয়টা বাজে বলে দিত, পারফেক্ট টাইম। কি করে তাকাবে? ভাই কেমন লাগছে সব কিছু? খুবই ভালো লাগছে। একটা অসাধারণ ইফতার হচ্ছে চরখানপুরে, দারুণ ভালো লাগছে। আজিজুল ভাই কেমন ইফতারি আজকে? খুব ফাইন হতো ভাই। খুব ভাই মাখাইছে কে? মাখালেন তো আপনি। আচ্ছা, নিশান তোমার কেমন লাগতেছে? খুবই দারুণ লাগছে ভাই, খুব অসাধারণ লাগছে। ভাই কেমন লাগছে? আশা কেটে বেচারে গেল গাজিতে। আল্লাহর কাছে শুকরিয়া যে এখানে এত সুন্দরভাবে ইফতার করতে পারছি, বা এই পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে। অনেক দিন পর আজিজুল ভাইয়ের যে বারান্দা, সেই বারান্দায় বসে খাচ্ছি, সেই চেনা জায়গা, সেই চেনা স্বাদ। আজ আবার সেই পদ্মা নদীর মাছ। তারপরে এত সময় আগে খেলাম হচ্ছে এই যে ডালের বড়া, ঐতিহাসিক ডালের বড়াও খেয়েছি, দুর্দান্ত। পাশাপাশি হচ্ছে যে এই যে মাসকালাইয়ের ডাল, এটা সত্যিই খুব ভালো লাগে। আজ সব কিছু পেয়ে খুব ভালো লাগছে। সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আমার ভালো লাগছে যে সুমন ভাই আবার এসেছেন চরখানপুরে আজিজুল ভাইয়ের কাছে। সেটা ভেবে দেখে অনেক বেশি ভালো লাগছে। কারণ হচ্ছে যে আমিও সন্দেহান ছিলাম যে ভাই আসবেন কিনা। ফাইনালি ভাই আসলেন, ভাই খেলেন, সেই জুলিয়া সিজারের মতো আসলেন, দেখলেন, জয় করলেন ভাই। আমিও দেখলাম, পেট পুরলাম। এক জায়গায় থাকলে ভুল বোঝাবুঝি ও মানবিমান সবকিছুই চলে। মানুষ ভুল করে এবং অনুশোচনা করে এবং ভালো পথে ফিরে আসে। যেভাবেই হোক একটা মানবিমানের গল্পের ইতি টানা হয়েছে। এখন থেকে আজিজুল ভাইয়ের বাড়িতে নিয়মিত আসবেন সুমন ভাই, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আজকের মতো।